ধারাপাতের আজকের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার দশমের একটি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা। এই কবিতাটি থেকে প্রতিটি লাইনের, কবিতাটা তোমরা যারা পড়েছো তারা ইতিমধ্যে জানো যে কবিতাটা বেশ বেশ কঠিন কবিতা, মানে প্রতিটা লাইনের প্রতিটা শব্দের মানে রয়েছে এবং বেশ কঠিন কবিতা বলবো আমি। তো তাই জন্য আমি চেষ্টা করেছি প্রত্যেকটা লাইনের একটা সহজবোধ্য মানে তৈরি করতে, যাতে তোমাদের পড়ে এর মানে বুঝতে কোনো অসুবিধে না হয়। তাই শুরু করলাম রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পশ্চিমবঙ্গ সরকার দশমের পাঠ্য আফ্রিকা কবিতাটির সহজবোধ্য প্রতিটি শব্দের প্রতিটি লাইনের অর্থ। কবিতার উৎস। আফ্রিকা কবিতাটি প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় 1343-এর চৈত্র সংখ্যায়। পরে এটি পত্রপুটের দ্বিতীয় সংস্করণে 16 সংখ্যক কবিতায় প্রকাশিত হয় এবং এরপর এটা সঞ্চয়িতায় স্থান পায়। এবার প্রতিটা লাইনের মানে বলবো। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করেছিল বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিকে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। আদিম যুগে মহাবিশ্ব তথা আমাদের পৃথিবী ছিল অশান্ত। ধীরে ধীরে তা শান্ত হয়। সেই সময় সবকটি মহাদেশ ছিল একই ভূখণ্ডের অন্তর্গত। এরপর বিভিন্ন মহাদেশ এই মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যায় এবং স্বতন্ত্র মহাদেশ হিসাবে আত্মপ্রকাশ করে। এই বারবার পরিবর্তনকে কবি স্রষ্টার নিজের প্রতি অসন্তোষের নতুন সৃষ্টিকে বিধ্বস্ত করা বা ধ্বংস করা হিসাবে চিহ্নিত করেছেন। প্রাচী শব্দের অর্থ পূর্ব দিক। প্রকৃতির খেয়ালে আফ্রিকা মূল ভূখণ্ড থেকে পশ্চিম দিকে সরে যায়, একেই কবি ছিনিয়ে নিয়ে গেল বলেছেন। অর্থাৎ সরে গেল, স্বতন্ত্র হয়ে গেল, আলাদা হয়ে গেল। বাঁধিলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। কবি বলেছেন স্রষ্টা অর্থাৎ প্রকৃতি আফ্রিকাকে নিবিড় বনস্পতির দ্বারা আবদ্ধ করেছেন, যেখানে খুব কম আলো পৌঁছায়, যাকে কবি কৃপণ বলে উপমা দিয়েছেন। প্রসঙ্গত আফ্রিকা মহাদেশের অন্যান্য মহাদেশ থেকে অনেকটা দুর্গম ছিল, তাই অন্যান্য মহাদেশের তুলনায় আফ্রিকা ছিল নিভৃত বা একাকী। প্রকৃতি এখানে ছিল অনেক বেশি উন্মুক্ত। যেহেতু এখানে মানুষজনের আনাগোনা কম, তাই প্রকৃতি অনেক বেশি খোলামেলা ছিল, উন্মুক্ত ছিল। বিদ্রুপ করছিলে ভীষণকে, বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবে দুন্দুভি নিনাদে। আফ্রিকা পৃথিবীর অন্যান্য মহাদেশ থেকে অনেকটা আলাদা, অনেকটা দুর্গম, অনেকটা উগ্র। সে বন্য জন্তুতে ভরা বিপদ সংকুল, সেখানে তার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদ হয়। অর্থাৎ মহাদেবের তাণ্ডব নৃত্যের সঙ্গে দুন্দুভির শব্দের প্রসঙ্গ তুলেছেন কবি আফ্রিকার বিভৎসতা ও দুর্গমতাকে বোঝানোর জন্য। হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোভে নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। ছায়াবৃতা শব্দের অর্থ ছায়া দ্বারা আচ্ছাদিত বা ঢাকা। আফ্রিকা বহুদিন তথাকথিত সভ্য জগতের কাছে অপরিচিত ছিল। এখানকার জনগোষ্ঠীর সামাজিক রীতিনীতি ছিল সভ্য মানুষদের থেকে অনেকটাই আলাদা। তাই ঔপনিবেশিকরা যখন আফ্রিকায় এলো, তখন তারা এই আদিবাসীদের সম্পূর্ণ উপেক্ষা করলো। এখান থেকে তারা বহু আদিবাসীকে ধরে নিয়ে কৃতদাস করার জন্য বন্দি করে নিয়ে চলে গেল। এদের নগ্ন লোভ বা নির্লজ্জতাকে এইভাবে ফুটিয়ে তুলেছেন কবি। সভ্যতার নামে এইসব ঔপনিবেশিকরা কতটা অমানুষতার পরিচয় দিয়েছিল সেটাই বর্ণনা করেন রবীন্দ্রনাথ। আমরা জানি নেকড়ে একটা অত্যন্ত সুচতুর হিংস্র শিকারী প্রাণী, কিন্তু নেকড়েও তার প্রয়োজন ছাড়া শিকার করে না। কবি বাইরে থেকে আসা সভ্য মানুষদের নেকড়ের চেয়েও হিংস্র বলেছেন, যারা নির্লজ্জের মতো এই আদিম মানুষদের শিকার করেছে, বন্দি করেছে তাদের।
কবি আরও বলেছেন যে এই সভ্য মানুষের দল সভ্যতার গর্বে এতটাই অন্ধ যে তারা তাদের মনুষ্যত্ব বিসর্জন দিয়ে আফ্রিকার সৌন্দর্যকে নগ্ন করে তার প্রাকৃতিক সম্পদকে হরণ করে। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি, তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যুর পায়ের কাঁটা মারা জুতোর তলায় বীভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। এই লাইনটা তুলে প্রশ্ন আসে, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। ইতিহাস সাক্ষী প্রধানত ইউরোপ থেকে আসা সভ্য ঔপনিবেশিকদের দল কোনো কারণ ছাড়াই নির্মম অত্যাচার করেছিল আফ্রিকার মানুষদের ওপর। প্রচণ্ড দুঃখ কষ্টের পরে যখন মানুষ কান্নার আর্তনাদ ভুলে যায় কিন্তু নীরব অশ্রুর বর্ষণ হতে থাকে, তখন কান্না হয় বাকরুদ্ধ। বীভৎস অত্যাচার ও মানুষের খুনের সাক্ষী থাকে আফ্রিকার মাটি। অত্যাচারী মানুষদের পায়ে কাঁটা যুক্ত জুতোর লাথিতে মানুষের সব দেহ পরিণত হয় বীভৎস কাদার পিণ্ডে। সময় চলে যায় কিন্তু ইতিহাসে তার চিরকালীন ক্ষতচিহ্ন থেকে যায়। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। যখন আফ্রিকা মহাদেশ ও তার অধিবাসীরা রক্তাক্ত ও অত্যাচারিত হচ্ছিল, সেই সময় সভ্য মানুষদের দেশে ছিল সম্পূর্ণ স্বতন্ত্র চিত্র। সমুদ্র পাড়ের দেশগুলিতে সেই মানুষেরা যারা এক হাতে বর্বরচিত অত্যাচার করছিল, আবার তারাই প্রতিদিন সকাল সন্ধ্যায় দয়াময় ঈশ্বরের কাছে পূজার্চনা করছিল। যেখানে একটা মহাদেশের ভবিষ্যৎ ধ্বংস করা হচ্ছিল, সেখানে তাদের নিজের দেশের ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ শিশুরা মায়ের মায়া মমতায় বেড়ে উঠছিল। যেখানে একদিকে মানুষ কুৎসিত লোভের শিকার হচ্ছিল, অন্যদিকে সেখানে তাদের দেশের কবি সঙ্গীতের সুন্দরের আরাধনা করছিল। কবি এখানে ঔপনিবেশিকদের দ্বিচারিতার বিষয়টিকেই তুলে ধরেছেন। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এবার কবি বলছেন যে অনেক দিন অতিক্রান্ত, দিন সরে গিয়ে পশ্চিম দিগন্তে সন্ধ্যা অর্থাৎ প্রদোষকাল এসে পৌঁছেছে। প্রদোষ মানে সন্ধেবেলা। কিন্তু হায়, আজও মানুষের লোভের নিরসন হয়নি, আজও তাদের ঔপনিবেশিক সত্তার মৃত্যু হয়নি। যারা এতদিন লুকিয়েছিল তারা আবার গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এলো। তারা আবার তাদের অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। আলোচ্য অংশে কবি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে মুসোলিনির দ্বারা পরিচালিত ফ্যাসিস্ট ইতালির অর্থ অস্ত্র বলে আফ্রিকার ইথিওপিয়াকে দখল করার বিরোধিতা ও প্রতিবাদ করেছেন। অনুমান করা হয় কবি এই ঘটনার প্রতিবাদেই আফ্রিকা কবিতাটি রচনা করেছিলেন। এবার লাস্ট, এসো যুগান্তরের কবি, এই লাইনটা তুলে তারা যারা কোশ্চেন পেপার ফলো করো তারা দেখে থাকবে, এই লাইনটা তুলে মোস্ট অফ দ্য ইয়ার এই লাইনটা তুলে প্রশ্ন এসেছে যে এসো যুগান্তরের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। এই লাইনটা তুলেও প্রশ্ন আসে। এই প্যারাটা খুব ইম্পর্টেন্ট প্যারা, আমি আরেকবার পড়ছি। এসো যুগান্তরের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও এ মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। এখান থেকে 4টে লাইন তুলে প্রশ্ন আসে। 5 নম্বরের প্রশ্ন, 1 নম্বর হচ্ছে এসো যুগান্তরের কবি, 2 নম্বর হচ্ছে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, 3 নম্বর হচ্ছে ক্ষমা করো, আর লাস্ট 4 নম্বর হচ্ছে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। একটা যুগের অবসান ও অন্য যুগের প্রারম্ভের মধ্যেকার সময়কে যুগান্তর বলা হয়। দিনের শেষে সন্ধ্যার আগমনের সময়কে তাই কবি যুগান্তর বলেছেন। কবির স্থির বিশ্বাস যে এই অন্ধকার যুগ শেষ হবে এবং নতুন যুগ আসবে, তাই কবি অন্ধকার যুগের শেষ
কামনা করে হিংস্র প্রলাপকে উপেক্ষা করে সকলকে ওই মানহারা অর্থাৎ যে তার মান হারিয়েছে, যাকে কবি মানবী বলেছেন, অর্থাৎ স্ত্রীলিঙ্গে মানবী, আফ্রিকাকে তিনি স্ত্রীলিঙ্গে কল্পনা করেছেন, অর্থাৎ আফ্রিকার পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন। কবি সকলকে ক্ষমা চাইতে বলেছেন, কারণ মনুষ্য জীবনের পরম ধর্ম হলো ক্ষমা। সভ্য পৃথিবী আফ্রিকাকে যেভাবে রক্তাক্ত করেছে, তার জন্য সকল মানুষের উচিত আফ্রিকা ও তার অধিবাসীদের কাছে ক্ষমা প্রার্থনা করা। কবির ইচ্ছা এই ক্ষমাই হোক সভ্যতার শেষ পুণ্যবাণী। সভ্যতার সংকটজনক মুহূর্তে ঘৃণা বা হিংসা নয়, মানবতার প্রতি শ্রদ্ধা ও সংবেদনশীলতাকেই আশ্রয় করতে চেয়েছেন কবি। খুব বড় একটা কবিতা, শুধু বড়ই বলবো না, অনেক বড় কবিতা আছে যার মানেটা অনেক সোজা হয়, কিন্তু রবীন্দ্রনাথের লেখা এই কবিতাটা বেশ কঠিন কবিতা এবং সেই সঙ্গে বেশ বড় কবিতা। তো তোমরা যারা এর মধ্যে ক্লাস 10-এর আফ্রিকা পড়ে নিয়েছো, তারা মানে দেখে দেখে আরেকবার পড়ে নিতে পারো, কারণ ফাইনালে তোমাদের আফ্রিকা অভিষেক দুটো থেকে অল্টারনেটিভ ইয়ারে প্রশ্ন থাকে। অভিষেকের এরা মর্মার্থ মানে আমার আছে চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো। আর যারা এখনও আফ্রিকা পড়োনি, পড়বো বলে ভেবেছো, তারা আফ্রিকা কবিতাটা ভালো করে একবার পড়ো, মানে যদি বুঝতে না পারো লাইনগুলো পড়ে নিও রিডিং, তারপরে এই মানেটা দেখে নিও। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। যথেষ্ট সোজা ভাষায় সোজা করে সহজভাবে মানেগুলো লিখে দিয়েছি, যাতে তোমাদের অসুবিধে না হয়, এইটা ভেবে তোমাদের কাজে আসে, এইটা ভেবে। ভালো লাগলে, কাজে আসলে আমারও ভালো লাগে। প্লিজ একটা কমেন্ট করে জানিও। তোমাদের বারবার রিকোয়েস্ট করি যে তোমাদের বুঝতে সুবিধা হয়েছে, তোমাদের কাজে এসেছে বা তোমাদের প্রয়োজনে লেগেছে, বা তোমরা কোনটা চাইছো আফ্রিকার প্রশ্ন বা অন্য কিছু যেটা তোমাদের প্রয়োজন আছে ক্লাস 10-এ, তোমরা কমেন্ট সেকশনে লিখো, আমি সেগুলো করে দেওয়ার চেষ্টা করব। নতুন ভিডিও নিয়ে আমি শর্মিষ্ঠা ধারাপাতকে সঙ্গে নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি।